প্রাপ্তির কথাগুলো বলতে বলতে পরাগের হাতটা ধরতে নিলে পরাগ এক ঝটকায় নিজের হাত সরিয়ে ফেলে। আমি মনে করছিলাম তোমার সামান্য বোধটুকু আছে। আমি তোমাকে সবকিছু বলার পর হয়তো তুমি আমার কাছে তোমার ভুলটা স্বীকার করবে, কিন্তু তুমি তা না করে সমানে আমার কাছে মিথ্যা কথা বলছো। আমার ভালোবাসার মূল্যটুকুও দিলে না। কথাগুলো বলেই পরাগ বিছানার এক পাশে চুপটি করে শুয়ে পড়ে। প্রাপ্তি পরাগের পাশে বসে পরাগকে কিছু বলতে চাইছিল, কিন্তু পরাগ প্রাপ্তিকে কিছু বলার সুযোগ দিল না। এই বিষয়ে আর কোনো কথাই আমি শুনতে চাই না। এখন ঘুমাও। আর যদি আবার এই বিষয়ে মিথ্যা কথা বলতে চাও তাহলে আমি এই রুম থেকে বের হয়ে যাব। আশা করি তুমি চাইবে না আমি তেমন কিছু করি। পরাগের কথা শুনে প্রাপ্তির চোখ দিয়ে পানির বন্যা হতে থাকে। অপর পাশে শুয়ে চোখের জলে বালিশ ভিজায় প্রাপ্তি। সে তো কখনোই এমনটা ভাবেনি। নীরবে কেঁদেই চলেছে প্রাপ্তি। একটা মেয়েকে জীবনে কত কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতে হয়। সবকিছুর কষ্ট সহ্য করা গেলেও সহ্য করা যায় না প্রিয় মানুষটার অবহেলার অপবাদ। সারা রাত একটুকু ঘুমায়নি প্রাপ্তি। মনের মধ্যে অজানা এক ভয় কাজ করতে থাকে। তার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই বিষয়টা চিন্তা করে যে পরাগ তাকে বিশ্বাস করলো না। ভালোবাসার মূল সম্বল হলো বিশ্বাস। বিশ্বাস একবার ভেঙে গেলে সেই ভালোবাসা চিতা হয়ে যায়। প্রাপ্তি কখনোই চিন্তা করেনি জীবনে আরও একবার ভালোবাসার মানুষের কাছ থেকে তাকে কষ্ট পেতে হবে। সারা রাত চোখে অবিরাম বৃষ্টি হয়েছে। সকালের দিকে চোখটা একটু লেগে যায়। দিশার ডাকে ঘুম ভেঙে যায় প্রাপ্তি। চোখ মেলে তাকিয়ে দেখে পরাগ বাচ্চাদের মতো শুয়ে আছে। ঘুমন্ত পরাগের চেহারাটা আরো মায়াবী লাগছে। প্রাপ্তি অপলক দৃষ্টিতে পরাগের দিকে চেয়ে থাকে। পরাগের নাকে আলতো করে ছুঁয়ে দেয় প্রাপ্তি। তার ইচ্ছে করছে পরাগের বুকে মাথা রেখে আরো কিছুক্ষণ কাটিয়ে দিতে। হঠাৎ তার রাতের কথা মনে হতে বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করে। প্রাপ্তি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে পরাগ তখনও ঘুমিয়ে আছে। প্রাপ্তি রেডি হয়ে নিচে নেমে আসে। নিচে গিয়ে দেখে তার শাশুড়ি মা নাস্তা বানাচ্ছে। তার শ্বশুর মশাই খবরের কাগজ পড়ছে। প্রাপ্তি গিয়ে শ্বশুর শাশুড়িকে সালাম দেয়। পরে প্রাপ্তি রান্নাঘরে ঢুকে। কিরে, তুই এখন রান্নাঘরে এলি কেন? মা, আমি তোমার সাথে রান্না করব। না না, তোকে রান্না করতে হবে না, তুই গিয়ে বস, আমি নাস্তা রেডি করে দিচ্ছি। প্লিজ মা, আমাকে একটু দাও না কাজ করতে। আমি তোমাকে একটু হেল্প করি প্লিজ। ওহ, এই মেয়েকে নিয়ে আর পারি না। আচ্ছা তুই বরং খাবারগুলো টেবিলে সাজা। তা না হয় করব, কিন্তু আমি এখন তোমার সাথে রান্না করব প্লিজ মা। আচ্ছা ঠিক আছে, কর। প্রাপ্তি একে একে সব রান্না শেষ করে। প্রাপ্তির শাশুড়ি অবাক হয়ে তার কাজগুলো দেখছে। আজকাল মেয়েরা তো বাপের বাড়িতে রান্নাঘরেই ঢুকেই না, সেখানে প্রাপ্তি সব রকম রান্না করতে পারে। তার ছেলে মোটেও খারাপ মেয়ে পছন্দ করেনি। প্রাপ্তির রান্না শেষ করে সবগুলো খাবার টেবিলে সাজিয়ে রাখে। এরই মধ্যে দিশার পরাগ নিচে চলে আসে। পরাগ একবার প্রাপ্তিকে দেখে চোখগুলো নিচে নামিয়ে ফেলে। ভাবি গুড মর্নিং। গুড মর্নিং ননদিনী। সবাই একসাথে খাবার টেবিলে বসে। পরাগ একটিবারের জন্য প্রাপ্তির দিকে তাকায়নি। পরাগের মা প্রাপ্তির অনেক প্রশংসা করে। আমার ছেলে খুব ভাগ্যবান, তাই প্রাপ্তির মতো একজন জীবন সঙ্গী পেল। আর আমরাও এমন একটা লক্ষ্মী মেয়ে পেলাম। বাহ, আমি বুঝি লক্ষ্মী মেয়ে না? এখন দেখি কারো আমার কথা মনে নেই। বাহ, ভালো, সবাই আমাকে ভুলে গেছে। কে ভুলে গেছে আমার প্রিন্সেসকে? কারো ক্ষমতা আছে আমার প্রিন্সেসকে ভুলে যাওয়ার? আমার প্রিন্সেস ও লক্ষ্মী। কে বলেছে সে লক্ষ্মী নয়? খাবার টেবিলে সবাই অনেক মজা করছে, কিন্তু প্রাপ্তি আর চোখে পরাগকে দেখছে। পরাগও প্রাপ্তির দিকে তাকায়। খাওয়া দাওয়া শেষ করে পরাগ রুমে চলে আসে। প্রাপ্তিও শ্বশুর শাশুড়ির সাথে আড্ডা দিয়ে কিছুক্ষণ পর রুমে আসে। এসে দেখে পরাগ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। প্রাপ্তি এসে পরাগের পাশে দাঁড়ায়। তোমার সাথে আমার কিছু কথা আছে। প্রাপ্তির কথা শুনে পরাগ প্রাপ্তির দিকে তাকায়। আমি জানি তুমি আমাকে কি বলবে। রাতেও বলেছি, এখনও বলছি, এসব নিয়ে কোনো কথা আর হবে না। আর আমি সিদ্ধান্ত নিলাম আমিও আর এই বিষয়টা নিয়ে ভাববো না। যা হবার হয়ে গেছে। আমার পরিবার তোমাকে ভালোবাসে, আমিও তোমাকে ভালোবাসি। সো অতীত নিয়ে কোনো ঝামেলা আমি চাই না। আমরা জীবনটা নতুন করে শুরু করব। এসব নিয়ে আর কোনো চিন্তা করব না। আর তোমাকেও এসব আর ভাবতে হবে না। আমি তোমাকে কোনো দিনও এই বিষয়টি নিয়ে কথা বলবো না। ভুল তো মানুষ মাত্রই করে। তার মানে তুমি আমায় করুণা করছো? তুমি তাও আমাকে বিশ্বাস করতে পারছো না? তুমি এই বিষয়টাকে বড় করছো। এখানে করুণার কি আছে? ভুল মানুষেরই হয়।
আর তুমি না হয় একটা ভুল করেই ফেলেছো, তার জন্য তো আর আমার ভালোবাসা মিথ্যা হতে পারে না। আর কাউকে বিশ্বাস করা ভুল কিছু নয়, হয়তো সে তোমার বিশ্বাসের মর্যাদা দেয়নি। আমি চিন্তা করে দেখলাম আমাদের মধ্যে সামান্য কিছু বিষয়ে সমস্যা হবে আর সেগুলো আমার ফ্যামিলির ফেভার করবে, তাই বললাম এটা নিয়ে আর কোনো কথা না বলতে। আমি তো বললাম, আর তোমাকে এটা নিয়ে কিছু বলবো না। আমি তোমার এই কথাটা মানতে পারছি না। তোমার এই কথাটা মেনে নিলে আমাকে সারা জীবন তোমার কাছে ছোট হয়ে থাকতে হবে। কোনোদিনও তোমার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবো না আমি। নিজেকে অপরাধী মনে হবে আমার। তুমি অযথাই আমি কখনোই তোমার করুণা নিতে পারবো না। আমি প্রমাণ করব যে আমার আকাশের সাথে ফিজিক্যাল রিলেশন হয়নি। আর এটাও জানবো আমি ভার্জিন থাকার পরেও কেন ব্লিডিং হয়নি। তুমি আবার সিন ক্রিয়েট করছো। বলছি তো এই টপিকটা বাদ দাও। বাদ দিয়ে দিতাম যদি তুমি আমার চরিত্রে আঙুল না তুলতে। তুমি যে আমার সতীত্বে আঘাত করলে তখন। তোমরা পুরুষ মানুষ সব কিছুতেই 16 আনা পূরণ করো, সেটা যেমন করেই হোক। আর আমাদের বেলায় তার কোনো মূল্য নেই না। তোমাদের ভুল কোনো ভুল নয়, আর আমাদের কোনো ভুল না করেও কত রকমের কথা শুনতে হয়। প্লিজ, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কাল আমি ডক্টরের কাছে যাব, তুমিও যাবে আমার সাথে। ডাক্তারের কাছে কেন? তোমার কি শরীর খারাপ? ডক্টরের কাছে যাব এটা জানতে যে আমি ভার্জিন হওয়ার পরেও কেন ব্লিডিং হয়নি আমার। তুমি ডাক্তারের কাছে গিয়ে বলবে নাকি যে আমি তোমাকে এসব বলেছি, আমি তোমাকে অবিশ্বাস করেছি? তুমি আমায় এতটা ছোট মনে করো না। তুমি আমার সাথে যাই করো, তুমি তো আমার স্বামী। কারো কাছে তোমাকে ছোট হতে দিব না আমি। শুধু তুমি আমার সাথে যাবে। অন্য কোনো সমস্যার কথা বলে এই বিষয় সম্পর্কে জানবো। এটা করা কি খুব দরকার? বলছি তো আগের সব কিছু বাদ, এটা নিয়ে আর কোনোদিন কথা হবে না। এটা প্রমাণ না করলে নিজের সামনেই নিজেকে ছোট মনে হবে। তোমার কাছেও একজন অপরাধীর মতো থাকতে হবে আমায়। তোমার সামনে চোখ তুলে তাকাতেও পারবো না। যা মন চায় তাই করো। কথাটা বলেই পরাগ রুম থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালবেলা প্রাপ্তি আর পরাগ রেডি হয়ে নিচে আসে। কিরে, তোরা কি আজও কোথাও যাচ্ছিস? মা, আমরা একটু ডক্টরের কাছে যাব। সে কি রে, কার কি হয়েছে? তেমন কিছু না, আমার একটু জ্বর জ্বর লাগছে। তবে তুমি চিন্তা করো না, আজ গিয়ে দেখি ডক্টর কি বলে। ও আচ্ছা, যা, তবে খেয়ে যা দুজনে। পরাগ আর প্রাপ্তি দুজন খেয়েই বের হয়ে যায়। গাড়িতে দুজনেই চুপ করেছিল। পরাগ আর প্রাপ্তি একজন গাইনোলজিস্টের সাথে সাক্ষাৎ করে। ডাক্তারের কাছ থেকে প্রাপ্তির ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কেও অনেক তথ্য নেয়। ডক্টর, আর একটা জিনিস জানার ছিল। ইয়েস মিসেস, বলেন, আর কি জানতে চান? আমাদের সমাজের অনেকেরই মতামত মেয়েরা যদি ভার্জিন বা কুমারী হয় তাহলে বাসর রাতে প্রথম ফিজিক্যাল রিলেশন করার পর রক্তক্ষরণ হয়। আর যদি রক্তক্ষরণ না হয় তাহলে বিয়ের পূর্বে কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করেছে বলে ধরে নেওয়া হয়। এটা কতটুকু সত্য? সব সময় প্রথম মিলনে রক্তক্ষরণ হয় না। নারীর যৌনাঙ্গে সতীচ্ছেদ নামের পদ্মা 9 থেকে 10 বছর বয়সে সাঁতার কাটা কিংবা খেলাধুলা করার সময় আপনা থেকেই ফেটে যেতে পারে। তাই রক্ত বের হওয়ার সাথে একজন নারীর সতীত্ব জড়িত নয়। আমাদের দেশে অনেক ছেলেরা এই বিষয়টা অনভিজ্ঞ, যার ফলে এটা নিয়ে অনেক কথা শুনতে হয় মেয়েদের। অনেক অশান্তি হয় সংসারে। অবিশ্বাস আর ভালোবাসা একত্রে বসত করে না। আমাদের দেশে অনেক মেয়ে বিয়ের সময় মুখে কবুলও বলে না, আর কাগজে রেজিস্ট্রি সমাজকে দেখানোর জন্য। বিয়ের মূল্য হয় মন আর মনের। যে পুরুষ বিয়ের দিনে বউকে সামান্য ভুল ধারণার কারণে অবিশ্বাস করতে শুরু করে, তার ভবিষ্যৎ কতটা সুখের তা কল্পনা করতে গা শিউরে উঠছে। যাকে নিয়ে আমাদের সারা জীবন পথ চলতে হবে, অজ্ঞতাবশত তাকে যদি সন্দেহ করা শুরু করি, তবে বিয়ে করার কি দরকার ছিল? সব কথার শেষ কথা, বিশ্বাস করতে এবং বিশ্বাস রাখতে শিখুন, সুখী থাকবেন। ডাক্তারের কথা শুনে পরাগ মাথাটা নিচু করে ফেলে। সত্যি সে অনুতপ্ত। যাকে এত ভালোবাসলো তাকেই সামান্য বিষয় নিয়ে সন্দেহ করলো। আজ ডক্টরের কাছে না আসলে হয়তো কোনোদিনই এই সত্যটা জানতে পারতো না। থ্যাংক ইউ ডক্টর, আজ তাহলে আসি আমরা। ওয়েলকাম। আর আপনাদের দুজনকে ভালো মানিয়েছে। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। প্রাপ্তি আর পরাগ ডক্টরের চেম্বার থেকে বাহিরে চলে আসে। দুজনেই গাড়িতে উঠে বসে। পরাগ গাড়ি স্টার্ট দেয়, একটা লেকের কাছে এনে গাড়ি থামায়। এখানে গাড়ি থামালে কেন? পরাগ কিছু না বলে গাড়ি থেকে বের হয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায়। প্রাপ্তিও গাড়ি থেকে নেমে পরাগের সামনে গিয়ে দাঁড়ায়। এক ঝটকায় পরাগ প্রাপ্তিকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে।
কি হয়েছে? আই এম রিয়েলি সরি। আমি সত্যি তোমার কাছে অপরাধী। এত ভালোবাসি দাবি করি, কিন্তু তোমাকে বিশ্বাস করতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি সত্যি অনুতপ্ত। এখানে তোমার কোনো দোষ নেই, তুমি বিষয়টা জানতে না বলেই বলেছো। এখন আর এই বিষয়ে কোনো কথা না। আই লাভ ইউ ভেরি মাচ। আরে, এত প্রীতি, এত ভালোবাসো কেমনে? আমার এত মিষ্টি বউটাকে কি ভালো না বেশি থাকা যায় বলো? হয়েছে, আর পাম দিতে হবে না। দুজন কথা বলার সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। এখন চলো বাসায় চলো, বৃষ্টি পড়তেছে। এই চলো। কোথায়? কোথায় আবার বৃষ্টিতে ভিজবো? মাথা ঠিক আছে? কাল বাসায় রিসেপশন, এখন বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করতে চায় না। চলো বাসায় যাবে এখন। আমার মাথা ঠিকই আছে, যাবে কিনা বলো? না যাব না, বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ভেজার প্রশ্নই আসে না। যাবে না তাই তো? যাব না। আর তুমিও যাবে না। আমি এখন চিৎকার করব না গেলে। করো, আমার সমস্যা নেই কোনো। আহ! বিয়ের আগে তো ঠিকই বলেছিলে আমার সব আবদার রাখবে, আর এখন শুধু বৃষ্টিতে ভিজতে চাচ্ছি, সেটাই দিচ্ছ না। কি করছো কি? সবাই আমাদের দিকে দেখছে। কি মুশকিল, বৃষ্টির মধ্যে ভিজলে লোকে কি বলবে? তোমার চোখগুলি কি পকেটে আছে? দেখছো না এইদিকে কেউ নেই? আরে আচ্ছা, তুমি ভিজো, আমি বুঝবো না। তুমি থাকো, আমি ভিজবো। বলে প্রাপ্তি শাড়ির আঁচলটা কোমরে পেঁচিয়ে মনের আনন্দে বৃষ্টিতে ভিজছে। পরাগ অপলক দৃষ্টিতে প্রাপ্তির দিকে তাকিয়ে থাকে। অপরূপ সুন্দর লাগছে প্রাপ্তিকে। প্রাপ্তির শরীরে কাপড় লেগে গেছে। পরাগ গিয়ে প্রাপ্তিকে জড়িয়ে ধরে বলে, তোমাকে এত আবেদনময় লাগছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। পরাগের কথা শুনে প্রাপ্তি পরাগকে একটু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। পরাগ প্রাপ্তির হাত ধরে টান দিয়েই প্রাপ্তিকে কোলে তুলে নেয়। পরাগ চারিদিকে তাকিয়ে দেখে তেমন লোকজন নেই। পরাগ প্রাপ্তির ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলে, চলো বাসা যাই, তখন ইচ্ছে মতো মিষ্টি খাওয়া যাবে। পরাগের কথা শুনে প্রাপ্তির লজ্জায় পরাগের সাথে মিশে যায়। পরাগ বলে, হইছে, আর লজ্জা পেতে হবে না। এবার চলো বাসা যাই, নয়তো ঠান্ডা লেগে যাবে। তখন তো আবার আমাকেই জ্বালাবা। কি? আমি তোমায় জ্বালাই? তুমি এটা বলতে পারলে? আমার কি মাথা খারাপ? তোমাকে কখন বললাম তুমি আমাকে জ্বালাও? তোমার মতো বাচ্চা মেয়ে কি কাউকে জ্বালাতে পারে বলো? আমি তোমাকে সবসময় জ্বালাই, আমি অ্যালিয়েন্ট। পরাগের কথা শুনে প্রাপ্তি রাগে পরাগের বুকে কয়েকটা কিল বসিয়ে দেয়। আর আমি শয়তান টিকটিকি, আমাকে নামা, আমি তোর সাথে যাব না, আমি ভিজবো আরো। তোমাকে যেতে হবে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এর বেশি ভিজলে জ্বর হবে। পরাগ প্রাপ্তিকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। প্রাপ্তি কয়েকবার গাড়িতে হাত পা ছুড়ে, কিন্তু পরাগ গাড়িতে লক করে ফেলে। পরাগও গিয়ে গাড়িতে উঠে বসে। পরাগ দেখলো প্রাপ্তি বাচ্চাদের মতো হাত পা ছুটছে গাড়ির দরজায়। আরে বাবা, কি করছে এসব? চোখে দেখিস না আমি বক্সিং খেলছি? হারামি কুত্তা, ভিজতে দিলি না তুই আমায়। এভাবে বক্সিং খেলে তো তোমার হাত পা ভেঙে যাবে। পরে তো সে আমার ঘাড়েই বসবে। সরি, এখনই তো ঘাড়ে বসে আছো, এবার কি বক্সিং খেলে মাথায় ওঠার ইচ্ছা? প্রাপ্তি পরাগের কথা শুনে রাগে গসগস করতে থাকে। পরাগ তো প্রাপ্তিকে রাগিয়ে সেরকম মজা নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে প্রাপ্তি আর পরাগ বাসায় পৌঁছে যায়। কলিং বেল বাজাতেই দিশা এসে দরজা খুলে দেয়। এ কি, তোরা ভিজলি কেমনে? এখন যদি শরীর খারাপ হয়? কাল তো তোদের রিসেপশন, কত প্ল্যান সব চলে যাবে। দিশার কথা শুনে দিশার মা এগিয়ে আসে। কিরে, তোরা এমন কাক বেজে হয়েছিস কেন এই বৃষ্টিতে? এখন কেউ ভিজে? আবার বলে গেলি শরীরে জ্বর। যা তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হ। আমি দিশাকে দিয়ে গরম দুধ দিচ্ছি, খেয়ে নিবি। ঠিক আছে মা। বলে দুজনেই রুমে চলে যায়। পরাগ ফ্রেশ হয়ে রুমে এসে দেখে প্রাপ্তি বিছানায় পা দুলাচ্ছে। ভেজা কাপড় চেঞ্জ করছো না কেন? করবো না, তাতে তোর কি? আমারই তো সব, এমনকি তুমি নিজেও আমার। এখন এভাবে থেকে অসুস্থ হয়ে পড়ে তো তোমার সব কাজ আমাকেই করতে হবে, তাই তো তোমার এত কেয়ার করছি। ঠিক আছে, তোমাকে চেঞ্জ করতে হবে না, আমি করে দিচ্ছি। এই না না, কত বড় লুচু, সব দেখার ইচ্ছে না? সব তো দেখিয়ে ফেলেছি, নতুন করে আর কি দেখবো? আসো আমি চেঞ্জ করে দিই। আমি নিজেই করতে পারবো। বলে প্রাপ্তি এক লাফে ওয়াশরুমে ঢুকে যায়। পরাগ একা একা হাসতে থাকে। ফ্রেশ হয়ে প্রাপ্তি আয়নার সামনে গিয়ে চুল মুছতে থাকে। প্রাপ্তির চুল দিয়ে টপ টপ পানি পড়ছে, আর প্রাপ্তি তা মোছার চেষ্টা করছে। পরাগ অনেকক্ষণ বিষয়টা খেয়াল করলো। তারপর প্রাপ্তির হাত থেকে টাওয়ালটা নিয়ে নিজেই প্রাপ্তির চুল মুছে দিতে লাগলো। লাগবে না, আমি নিজেই মুছতে পারবো। চুপ করে দাঁড়িয়ে থাকো, একদম নড়াচড়া করবে না। চুলগুলো সুন্দর করে মুছে দিয়ে পরাগ প্রাপ্তিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তোকে বড্ড বেশি ভালোবাসি রে। তাই নাকি? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমাকে যে কত ভালোবাসো তা আমার জানা আছে।
চুপি চুপি কেন আসুনি? স্বপ্নে ধরা দিয়ে যাও। ভালোবেসেছ গোপনে গোপনে। বলো না যে আমি তোমার। বাবা, আজ তোমার হলোটা কি? এত ভালোবাসা, এত রোমান্টিকতা, ব্যাপারটা কি? পরাগ প্রাপ্তিকে নিজের দিকে ঘুরিয়ে দুগালে হাত দিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, তা নয়, তবে আজ একটু বেশি। বলে পরাগ ধীরে ধীরে তার ঠোঁট দুটি প্রাপ্তির ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রাপ্তির ঠোঁট দুটি কাঁপছে। পরাগ প্রাপ্তিকে নিজের সাথে লেপটিয়ে নেয়। প্রাপ্তি পরাগের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে। ঠিক সেই সময় দিশা রুমে ঢুকে। এহ, আমি কিছু দেখিনি। দিশার আওয়াজ পেয়ে দুজনে একটু সরে দাঁড়ালো। প্রাপ্তি লজ্জায় উপরে তাকাতে পারছে না। তার ইচ্ছে করছে মাটি ফাঁক করে সেখানে ঢুকে যেতে। না জানে দিশা কি মনে করলো। সাথে সাথে পরাগের উপর একটু রাগও হলো। পাগল একটা, কখন যে কি করে নিজেও জানে না। রোম্যান্স করবি ভালো কথা, দরজাটা লাগিয়ে তো করবি নাকি? বললেই হলো, তুই আমার মাথার কত চুল ছিঁড়েছিস মনে আছে? আমি তার প্রতিশোধ নিয়ে নিই। এর আগে আমি এই বাড়ি থেকে যাচ্ছি না। দিশা একটু এগিয়ে গিয়ে প্রাপ্তির চিবুক উঁচু করে বলে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আর আমি বান্ধবী ভাবি, ভাইয়াকে পেয়ে আমাকে ভুলেই গেছিস। তোর সাথে আরই, আমাকে এখন আর কেউ ভালোবাসে না। আরে না না, আমার এমন ডেভিল ননদিনীকে কি ভোলা যায়? তোকে ভুলতে গেলে তো আমি নিজেকেই ভুলে যাব। হয়েছে হয়েছে, আর বাম দিতে হবে না। এবার এই 2টা গ্লাস খালি করে আমাকে উদ্ধার করো। নো নো, আম্মু আমাকে বলছে খালি গ্লাস নিয়ে যেতে। পরাগ আর প্রাপ্তি দুজনে দুধটুকু খেয়ে নেয়। প্রাপ্তির গ্লাসগুলো নিয়ে চলে আসে। রাতের বেলায় পরাগ, প্রাপ্তি, দিশা আর মা বাবা সবাই একসাথে কিছুক্ষণ গল্প করে। তারপর একসাথে ডিনার করে নেয়। রাতে প্রাপ্তি পরাগের বুকে মাথা রেখে শুই। সেখানে যেন প্রাপ্তির সবচেয়ে বেশি সুখ খুঁজে পায়। কতদিন দুজনে বলেছে বিয়ের পর প্রাপ্তি সব সময় পরাগের বুকে মাথা রেখে ঘুমাবে। আজ প্রাপ্তির অনেক সুখ সুখ লাগছে। তার মনে হচ্ছে এই উন্মুক্ত বুকে শুয়ে কয়েক জনম পার করে দিতে পারবে। দুজন দুজনকে বড্ড বেশি ভালোবাসে। প্রাপ্তিকে পরাগ নিজের বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখে। মনে হচ্ছে ছেড়ে দিলেই কোনো এক কুয়াশায় হারিয়ে যাবে প্রাপ্তি। দুজন দুজনাতে বিলীন হয়ে যায়। পরের দিন খুব সকালে পরাগের ঘুমটা ভেঙে যায়। পরাগ দেখে প্রাপ্তি গুটিসুটি মেরে তার বুকে শুয়ে আছে। ঘুমন্ত প্রাপ্তিকে যেন আরো বেশি নিষ্পাপ লাগছে, খুব মায়াবী লাগছে প্রাপ্তির বাচ্চা বাচ্চা চেহারাটা। পরাগ আবার প্রাপ্তিকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। প্রাপ্তির ঘুম ভাঙলে দেখে পরাগ তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। প্রাপ্তি পরাগের বুকে একটা কিস করে উঠেই ফ্রেশ হয়ে নিচে চলে আসে। নিচে এসে দেখে বাড়িতে অনেক লোক। অনেকটা সাজানো হয়ে গেছে বাড়িটা। ছোট ছোট লাইট ফুল দিয়ে বাড়িটার পরিবেশটা অন্যরকম করে ফেলেছে। প্রাপ্তি সোজা রান্নাঘরে ঢুকে যায়। সেখানে দিশার শাশুড়ি মা রান্না করছে। গুড মর্নিং ভাবি। গুড মর্নিং ননদিনী। গুড মর্নিং মা। গুড মর্নিং। পরাগ ঘুম থেকে উঠেছে? না, এখনো ওঠেনি। আর তুই এখন রান্নাঘরে কি করছিস? তোমাদের হেল্প করতে চলে আসলাম। আজকে আর তোকে হেল্প করতে হবে না, তুই বরং টেবিলে বস, আমি নাস্তা দিচ্ছি। একটু করি না, তোমরা কাজ করবে আর আমি বসে বসে দেখবো? এটা কেমন দেখায় বলো তো? মেয়ের কথা শুনো, কেমন লাগার কি আছে? আর আমাদের রান্নাও প্রায় শেষ। এখন থেকে আমি যা বলবো তাই শুনবি, না হলে কিন্তু পিটুনি দিব। একটু পর পার্লার থেকে লোক আসবে, তোকে সাজিয়ে দিয়ে যাবে। এখন বস, আমি খাবার দেই। এর মধ্যে পরাগও নিচে চলে আসে। পরাগ, প্রাপ্তি আর দিশা একসাথে
নাস্তা করে নেয়। প্রাপ্তি আর দিশা সাজতে চলে যায়। পরাগও রুমে গিয়ে রেডি হয়ে নেয়।